আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা যারা আমার লাইভে যুক্ত হতে চলেছেন সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং সুস্থ আছেন। তো আমি কয়েকজনকে জয়েন হওয়ার জন্য একটু অপেক্ষা করি কিছুক্ষণ। আর কাইন্ডলি যারা প্রথমে যুক্ত হবেন আমাকে একটু বলবেন যে আমার কথা আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা। আমি আরেকবার একটু চেক করছি যে আমার কথাটা পরিষ্কার শোনা যায় কিনা। আমি পিসিতে একটু চেক করে দেখছি। হ্যাঁ, কথা আমি আশাবাদী যে পরিষ্কার শোনা যাচ্ছে। আমি আর অল্প কিছুক্ষণ আপনার কাছ থেকে সময় নেব, 1 থেকে 1.5 মিনিট। দেখি কয়েকজন আমার ফ্রেন্ড আর যুক্ত হয় কিনা। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার কথাবার্তা আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিতে চাই বা আমার বর্তমান যে অবস্থাগুলো আছে এই বিষয়ে আমি মূলত আজকে লাইভটা করতে যাচ্ছি। তো প্রথমে আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে অপারেশনের শেষে এখনও পর্যন্ত প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরের একটু বেশি আমি আল্লাহর অশেষ দয়ায় এবং মেহেরবানিতে বেঁচে আছি এখন, এটাই সবচেয়ে বড় পাওয়া। একই সঙ্গে এমনিতে তো আর এত কিছু সম্ভব হয়নি, মানুষের দোয়া এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মার দোয়া তো অবশ্যই, এটা তো বলার বাইরে। তো এই এতগুলো মানুষের দোয়া, দেশের ভিতরে দেশের বাইরের পরিচিত অপরিচিত বহু মানুষ আমার জন্য চোখে পানি ফেলেছেন। তাদের দোয়ার বরকতে আর আল্লাহর করুণায় আমি হয়তো এই নতুন জীবনটা ফিরে পেয়েছি। তো ইচ্ছা ছিল আমার যে 2 বছর পূর্তি হবে ওই দিনেই লাইভটি আসার, বাট সঙ্গত কারণে সুযোগ হয়ে ওঠেনি এবং আজকেও এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমি আসলাম। কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আপনাদেরকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট হতে আপনাদের সামনে, যাতে মোটামুটি গুছিয়ে সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা যায়। সঙ্গত কারণে আমি হঠাৎ করে আজকে উপস্থিত হয়েছি, কারণ আবার পরে এরকম আরেকটা সুযোগ আবার পাবো কিনা এটা তো বলা যায় না। কারণ একটা সুস্থ মানুষ সে কিন্তু মৃত্যু সবারই হবে, বাট আমরা যখন সুস্থ থাকি আমাদের কিন্তু তখন একটা ফিল থাকে যে এই তো জন্ম হলো, বয়স হচ্ছে, যুবক হচ্ছি, একটা পর্যায়ে জীবনে প্রতিষ্ঠিত হব, বৃদ্ধ হব, এর মাঝখানে বিয়ে শাদী হবে, আত্মীয় স্বজন হবে, তো সেরকম শেষ বয়সের দিকে হয়তো মৃত্যু হবে, ব্যাপার না, দুনিয়াটা উপভোগ করবে এরকম। ইনফ্যাক্ট আমি যদি আরও একটু ভেঙে বলি, আমাদের টেনশনটা এরকম থাকে যে মৃত্যু হবে, বাট আমরা কিন্তু কখনো ভাবি না এরকম একটা ব্যাপার যে ও কী হয়। বাট মাইস্থেনিয়ার আমাদের যেই পেশেন্ট আমরা যারা আছি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি সব কথাগুলো বলবো। আমাদের কাছে এমন একটা তো মৃত্যু নিশ্চিত আমাদের জন্য, সকলের জন্য, সকল মাখলুকাতের জন্য, বাট আমাদের জন্য এটা এতটাই নিশ্চিত যে আল্লাহ নবীকে যখন তার একজন সাহাবা জিজ্ঞেস করছিলেন যে মৃত্যু কত দূর, আমি সরাসরি হাদিসটা আপনাদের সামনে উপস্থিত করতে পারছি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো কোন সাহাবি করছে আমার সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো তিনি বললেন জাস্ট ঘাড়ের পিছনে মৃত্যুটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘাড়ের পিছনে অপেক্ষা করতেছে, এরকম এতটুকু বা সালাম ফেরানো পর্যন্ত এতটুকু সময়ও দিবে না, ঠিক না? বাট আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে এইরকম এতটুকু এক্সপেকটেশনের আমাদের সুযোগ নেই। মানে একটা সুস্থ মানুষ সে হয়তো এটা এক্সপেক্ট করতে পারে যে ভবিষ্যতে আমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, বাট আমরা এই নিঃশ্বাসটা নিলাম এবং নিঃশ্বাসটা ছাড়লাম, এই মুহূর্তে আমাদের জীবনে বা আমাদের সামনে কি ভালো অপেক্ষা করবে
বা এটা কতটা খারাপও হতে পারে আমরা কিন্তু সেটা কোনোভাবেই আন্দাজ করতে পারি না। তার জ্বলন্ত প্রমাণ আমি। এই কথাটা দিয়ে আমি আগে শুরু করছি কারণ 2 বছর আল্লাহর রহমতে অপারেশনের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি আমার এই যে গ্রাজুয়ালি আমার যত ইমপ্রুভমেন্ট মোটামুটি আপনারা ফেসবুকের আপডেটে দেখেন বা আমি যে সমস্ত ফটো পোস্ট করে থাকি, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যাই, মোটামুটি আমার যতটুকু সাধ্যে কোলাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার আমার এখানে শেয়ারের পলিসিটা হলো আমার কিন্তু অপরিচিত কোনো ফ্রেন্ড নাই। আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে হয়তো ব্যবসায়ের খাতিরে কিছু ফ্রেন্ড হয়েছে বাইরে অপরিচিত, বাট 90% ফ্রেন্ড কিন্তু আমরা সবাই কিন্তু আমরা পরিচিত, আমরা ফেস টু ফেস পরিচিত এরকম। তো যার কারণে আমার এত পোস্ট নিয়ে আমার মাথা ব্যথা নাই। তো আমি সব কিছুই চেষ্টা করি শেয়ার করার জন্য, কারণ আমি জানি আমি আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করছি ব্যাপারটা এরকম। তো আমার গ্রাজুয়ালি আমার যত ইমপ্রুভমেন্ট এই বিষয়গুলো কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন, অবগত আছেন। এবং আমার চাচা মামুনুর রশিদ জাহিদ, তার ফ্রেন্ডরা মোটামুটি, বা তার ফেসবুক ফ্রেন্ডের কথা বলছি, তার শেয়ারের মাধ্যমে মোটামুটি আমার ব্যাপারে যারা ইন্টারেস্টেড ছিলেন বা আমাকে যারা সাহায্য সহযোগিতা করছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সবাই এই বিষয়গুলো অবগত আছেন যে আমি কি অবস্থায় আছি এখন বর্তমানে। সরি একটু আচ্ছা। তো এর ভিতরে আমি আপনাদের জন্য এবং আমার মাইস্থেনিয়া গ্রাভিস এই রুগীদের কিন্তু সারা বিশ্বব্যাপী রুগী প্রচুর। সমস্যা হলো বাংলা ভাষার যে কন্টেন্ট, বা আপনি ইউটিউবে সার্চ করেন, আমি জানি না আমার কথার ফ্লুয়েন্স কতটুকু হারিয়ে যাবে কিনা, আমার অনেক কিছু আমার মেমোরিতে থাকবে না, এটা স্বাভাবিক। আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে এই জিনিসটা একটু দেখবেন। তো বাংলা ভাষার যে কন্টেন্ট এটা কিন্তু ইউটিউবে পাওয়া যায় না। তো আমি যখন আমার এই রোগটা প্রথম, আমি খুবই সংক্ষেপে আমার এই মোটামুটি 2-2.5 বছরের জার্নিটা একটু শেয়ার করব, এবং আজকের বর্তমান কি পরিস্থিতি এটা আমি লাইভটা বড় করব না, চেষ্টা করব 15 মিনিট থেকে 18 মিনিটের ভিতরে ছেড়ে দেওয়ার। তো আমি যখন আমার এই রোগটা সম্পর্কে জানতে পারি, যেদিন প্রথম ডায়াগনোস হয় 2019 সালের নভেম্বরের 3 তারিখ, বাট সাফারিং ছিল জুন জুলাই থেকে। হ্যাঁ, জুন জুলাই মাস থেকে 2019 সালের জুন জুলাই মাস থেকে সাফারিং শুরু হয়। ক্রিটিক্যাল কন্ডিশন আমি মূলত ওই নভেম্বরের একটু আগ দিয়ে আর কি পড়ি, হঠাৎ করে আই ড্রপিং এই বিষয়গুলো এগুলো আসে। তো এই টপিকগুলো আমার অন্য ভিডিওতে এগুলো বিস্তারিত আছে, তো আমি ওগুলো বলবো না। তো যেটা হয়, আমি যখন এই রোগটা সম্পর্কে প্রথম যেদিন নিউরোসায়েন্স হাসপাতাল থেকে আমি যখন জানতে পারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতাল, এর আগেও জানতে পেরেছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ আই ইনস্টিটিউট যেটা, সেখান থেকে, বাট এই রোগটা যে এত ভয়ঙ্কর এটা কিন্তু তারা বলে নাই। তো আমি যখন এই হাসপাতাল থেকে জানতে পারি, ওই দিনই আমি মোটামুটি আমি ওই রোগটা জানার পরে আমার চাচা ডক্টর মাসুম, ওনাকে আমি ফোন দিই, আমি অথবা আমার চাচা ফোন দেয়। তো জানার পরে মানে ফেসবুকে আপনারা ওনাকে খুঁজলে পাবেন, মেহেদি আল মাসুম। তো আমার ওই চাচাকে আমরা যখন ইনফর্ম করি তখন উনি বলেন যে ঠিক আছে দেখা করা যাবে, এটা মুখোমুখি কথা বলতে পারেন সামনাসামনি। তো উনি ওই দিন মোটামুটি আমাকে বিষয়গুলো বললো যে এইসব রোগী খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে, এদের অবস্থা যখন তখন যাতা হতে পারে, এটা এখনই হাসপাতালে ভর্তি করতে হবে, তুমি কালকে নিয়ে আসেন চাচা। আমার চাচা আমার মামুন কাকাকে বললেন আর কি, আমার মাসুম কাকা। তো কাকা ঠিক আছে, আমি তো ভাই নাসরবান্দা, বাড়িতে একদিন আসতে যাচ্ছি, আমার এলাকায় আমি 1 সপ্তাহ থেকে তারপরে হাসপাতালে ভর্তি হবো। হাসপাতালে খেয়ে ভাই ভর্তি হতে চাই, তাই না? তো উনি বললো না আপনি আগামীকালকে নিয়ে আসতে হবে, ওকে ইনস্ট্যান্ট ভর্তি করতে হবে। আমি তো ভাই হবো না, আমি ভর্তি হওয়ার প্রিপারেশন নিয়ে যাইনি। আমার ইচ্ছা হচ্ছে বাড়িতে আসবো, 1 সপ্তাহ ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করবো, স্থানীয় আমার যে সমস্ত চাচা আঙ্কেল আছেন, আমি কোপচাপ করে বড় হয়েছি, যতদূর সম্ভব সবার সাথে দেখা করবো, করে আমি ভর্তি হবো, এরকম পরিকল্পনা। যাক, সেটা সম্ভব হয়নি, ভর্তি হলাম পরের দিন। তো ভর্তি হওয়ার পরে আমি অবশ্য, আমার রোগটা নিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাট আমার ভর্তি হতে হয়েছিল মেডিসিন ডিপার্টমেন্ট, আমার চাচার রেফারেন্সে। এটা হচ্ছে ডক্টর নাজমুল স্যারের টিমে, বা আমি এক্সপ্লেন করতে পারছি না, ওনার তত্ত্বাবধানে আমি ভর্তি ছিলাম। তো সেখানে ভর্তি থাকার পরে মোটামুটি আমাকে যারা দেখতে আসতেন, ওখানে ডক্টর আদনান সামি নামে একজন ছিলেন, এই মানে বয়স দেখতে আমার মতো, বাট সবাই এসিপিএস। এটা হচ্ছে বিএসএমইউ হাসপাতাল। তো ওনার সাথে আমার মোটামুটি খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। উনি দেখতে, আবার আমার একটা ফ্রেন্ড আছে না জিম, ওর মতো দেখতে, কথাবার্তা চালচলন অনেকটা। হ্যাঁ, তো ওইভাবে আসলে তার সাথে আমার খুব বন্ডিংটা ভালো, আমি তাকে বলছিলাম।
তো বলার পরে উনি মোটামুটি বুঝলেন যে হ্যাঁ আমিও কিন্তু আসলে কোঅপারেট করতাম ডাক্তারদেরকে। তো সব কিছু খুলে মিলে কথাবার্তা বলার পরে দেখলাম যে না, ঘটনাটা তো অনেক ক্রিটিক্যাল, এটা হেলাই ফেলাই থাকা যাবে না। তো দ্রুতই ওই দিনই গুগল ইউটিউব শুরু করলাম। সেখান থেকে দেখলাম বাংলায় তো ভাই কন্টেন্ট নাই, হিন্দিতে যে সমস্ত কন্টেন্ট আছে, মেডিকেল টার্মস বা মেডিকেল ওয়ার্ডস যেগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু যখন ওই হিন্দি ইংলিশ মিক্স আপ হয় অনেক কিছুই বুঝতে অসুবিধা হয়। ইংলিশ ভাই কয়জন বোঝে? হ্যাঁ, আমি বুঝলাম ঠিক আছে, বাট আরও 10জন তো না। এবং আপনি নিজেও 100% বুঝবেন না, যেহেতু এখানে মেডিকেল ওয়ার্ড বেশিরভাগ কথাবার্তাগুলো হবে এইভাবে, এই কারণে তো বোঝা একটু মুশকিল। তো এটা জানার পরে আমি মোটামুটি যখন এটা মানে সার্চ করি, তখন দেখলাম যে ভাই অনেক ক্রিটিক্যাল অবস্থা, রুগীদের যা তা অবস্থা হয়, মানে এই আজরাইল আসবে যাবে যে কোনো এক সময় নেবে, এরকম আর কি, এরকম একটা ব্যাপার। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো কখনো ভয় পাইনি। এটা ছোটোবেলা থেকেই মানে আমি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ, বাড়িয়ে বলছি না, পরিস্থিতিটাকে সামলে নেওয়ার চেষ্টা করি। এখন ভাই তাকদিরের ফয়সালা এটা আল্লাহর হাতে। আমরা সর্বোচ্চ হয়তো আল্লাহর কাছে চেয়ে হয়তো আমাদের তাকদিরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি, আল্লাহ এটা বলেছেন। বাট যেহেতু এটা ফয়সালা আল্লাহর হাতে, সেই ক্ষেত্রে এখানে তো কিছু তিরিং বিরিং করে লাভ নেই, মন খারাপ করে লাভ নেই। যা হবার হবে ইনশাল্লাহ। হায়াত থাকলে বেঁচে থাকবো, না থাকলে নাই, বা যদি ভোগান্তি কষ্ট এগুলো লেখা থাকে সেটা হবে। এই বিষয়গুলো মেনে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো আসলে অনুভূতিগুলো এমন যে এটা এইভাবে আসলে প্রকাশ করা খুবই কষ্টকর। এই মানে ক্যামেরার ওই পার থেকে বোঝানো সম্ভব না, সামনে বলে বোঝানো সম্ভব না। ওই পরিস্থিতিটাকে আসলে আপনাকে পড়তে হবে। একটা ক্যান্সারের রুগী, সে জানে সে নিশ্চিত মারা যাবে, তার ট্রিটমেন্ট হয়ে লাভ হবে না, বা ডাক্তাররাও জানে ওই যত দূর যায় ঢুকিয়ে গরুর গাড়ি চলে, এরকম। আল্লাহ মাফ করলে তো ভিন্ন কথা। আমাদের কেসটা হলে এমন, আপনি নিশ্চিত জানেন আপনি হয় মরবেন না, কিন্তু আপনি চাইবেন না আপনি মরেন, আবার বেঁচেও থাকতে চাইবেন না। যখন ওই কন্ডিশনে পড়বেন, মানে মাইস্টেনিং যে ক্রাইসিস, তখন আপনার মনে হবে না যে আপনি বেঁচে থাকেন। ইচ্ছা হবে যে না, আমি এখনই মারা যাই যদি মৃত্যুটা আপনার হাতে থাকে। অথবা আপনি যদি কঠিন হৃদয়ের মানুষ হন, আল্লাহ যদি আপনাকে সেই সাহস দেয়, আমি আমাকে দিয়েই বলি, হয়তো আল্লাহ আমাকে সেই সাহস দিয়েছিলেন বলে আমি হয়তো বেঁচে থাকার স্বপ্ন দেখেছি বারবার, আমি কখনো ভেঙে পড়িনি। কিন্তু একটা মুহূর্তে মনে হতো যে এত কষ্ট, তবে এটা শুরুর দিকে না, এটা শেষের দিকের ঘটনা বলছি। সেটা আর কি এক কথায় বোঝাতে চাইছি যে ক্যান্সারের তো ট্রিটমেন্ট নাই, বাট মাইস্টেনিয়া গ্রাভিস এই রোগের তো ট্রিটমেন্ট আছে। এটা একটা ভালো খবর। এখন দুঃসংবাদ হলো ভাই, আমি একটা হাস্যোজ্জ্বল মানুষ, আমাকে তো সবাই চেনেন জানেন। তো মোটামুটি বাপদাদার যে নাম সুনামে এলাকায় বড় হয়েছি, আমার নিজে এলাকার মানুষজনের যে সমস্ত ভালোবাসা সবাই চেনে আসলে। হ্যাঁ, বড় হওয়া, এখানেই শৈশব কাটানো, পুরো কোটচাঁদপুরবাসীদের প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কখনো কল্পনা করতে পারি যে আমার এরকম একটা সংবাদ শোনার পরে এত মানুষের রেসপন্স পাবো। এটা তো আমি ভাবছি ভাই আমরা কয়জনের জন্য, ঠিক না? সেটাই আর কি। তো এত মানুষের একটা ভালোবাসা, এটা যখন মাথায় আসলো, তখন আসলে মানুষের ভালোবাসার একটা যে রহমত, এই জিনিসটার জন্য আসলে হয়তো অতটা মন খারাপ হয়নি আমার। যে যখন দেখছি যে আমার ভালোবাসার এত মানুষ আছে, এতটুকু জীবনে কিছু হয়তো অর্জন করতে পারিনি বা কিছু করতে পারিনি মানুষের জন্য, কিন্তু হ্যাঁ, আমাকে মানুষ ভালোবাসে, এটাই কিন্তু একটা বড় পাওয়া। এই একটা নিজের একটা অনুভূতি, এটাই আসলে আমার একটা বড় মনোবল হিসেবে কাজ করতো। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে কিছু কথা বলেই ফেলি। আমার যে সমস্ত বন্ধুবান্ধবের সাথে আমার মোটামুটি যোগাযোগ কম ছিল, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়, সবার সাথে তো কমিউনিকেশন সম্ভব হয় না। তারাও যে পরিমাণ রেসপন্স করছে আমার খবরটা পাওয়ার সাথে সাথে, এটা আমি নিজেও ভাবিনি, এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আত্মীয় স্বজন তো এগুলো তার কি বলবো। যাই হোক, আমি শুরুতে আপনাদেরকে বললাম যে আমি হয়তো আমার সিকোয়েন্স হারিয়ে যেতে পারে আবেগের বশে। এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলেই এটা স্ক্রিপ্টেড কোনো লাইভ না, আবার আমি চাইলেও পারবো না, ব্রেন আমাকে ওইভাবে সাপোর্ট দিবে না। তো এরকম কিছু ব্যাপার যে আপনি চাইলেও মরতে চাইবেন না, আবার চাইলেও বাঁচতে চাইবেন না, ওই রোগের মাইস্টেনিক ক্রাইসিস যখন হয়।
আমার এটা লাইভ দেখছিল সাদমান হাসান, সৌরভ, রিফাত র্যালি, ওকে আমরা র্যালি নামে যাকে ডাকি। ওরা দুইজন হচ্ছে আমাকে এটা লাইভ দেখছিল। আমার যেদিন ক্রাইসিস একদিন ওদের সামনে হয়েছিল, আমি ওদেরকে ডাকছিলাম, ওরা নিউরোসায়েন্স হাসপাতালে গেছিল। তো ওদের সামনে, আমি একদম সুস্থ মানুষ, হয়তো ওই দিন ওদের সামনে একটু আবেগ বেশি হয়ে গেছিল, উৎফুল্ল। সাথে সাথেই ভাই খুবই মারাত্মক অবস্থা। আমি তারপরে একটু সংক্ষেপে বলি। ভিজিট আওয়ার যখন চলে ওই সময় আমার আম্মু, আমার চাচা, তো র্যালি আর সৌরভ, সাথে অন্য কেউ গেছিলো কিন্তু আমার আসলে মনে নাই, নিউরোসায়েন্স হাসপাতালে অরেঞ্জ ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। বেড নাম্বার মেবি 25 অথবা 15 এরকম কিছু ছিল। তো ওদের সাথে কথা বলছি, কথা তো আর বলতে পারি না ভাই, ঠোঁটও নাড়াতে পারিনি, এখন তো দেখাচ্ছি সেটাও না। আর চোখ এই যে ভাই এরকম, এটা হচ্ছে টোসিস বলে, মানে চোখে যে আমার, যদি আপনারা এইভাবে এখন সরাসরি দেখেন, আমি ক্যামেরায় তাকাই, এই চোখটা মোটামুটি উঠছে, বাট এই চোখটা কিন্তু বেশ নামা, মানে আমার এখন ডাবল ভিশন আছে, আমি এই চোখে ডাবল দেখতেছি, চোখের দুটার চেয়ে রেটিনার কন্ট্যাক্ট সিনক্রোনাইজেশন এটা হচ্ছে না। হ্যাঁ, তো তাদের ভালো দেখতে পারি না, কথা তো বলতে হয়। তো সৌরভরে বললাম ফোন দে, ও বললো লিখতে পারবি? হ্যাঁ ভাই, আঙ্গুল ভাই এরকম, আঙ্গুল তো এখন তো আমি এরকম করতে পারছি, এতটুকু করার ক্ষমতাও নয়, ছিল না। হ্যাঁ, এতটুকু করার ক্ষমতাও ছিল না, কোনো রকম ফিঙ্গার বাটনে দিচ্ছি, তাও ভুল ভাল ওঠে, এরকম 2 হাত দিয়ে ফোন ধরতে পারি না, মানে একটা ভাষাকে প্রকাশ করবো সম্ভব না। এনি হাও ওই দিন রুমে প্রচুর মানুষজন বেড়ে যায় এবং রুমের টেম্পারেচারও বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, সব কিছু মিলিয়ে হঠাৎ করে আমার এই মাইস্থেনিক ক্রাইসিস বা ওই যে শ্বাসকষ্ট, পালপিটেশন, এই সব কিছু তৈরি হয়ে যায়। এবং ভাই মুহূর্তের ভিতরে মনে হয় 2 মিনিটও লাগেনি। আবার তার ভাই হাসপাতালে ভর্তি অলরেডি 4-5 মাস, পেশাব পায়খানা ঠিক মতো হয় না। তার আগে ওই দিন আবার ওই যে পায়খানা পরিষ্কার হওয়ার জন্য লিকুইড যেই সমস্ত যে ওষুধপত্র খাওয়া হয় ওগুলো খাইছিলাম। ভাই যন্ত্রণায় কষ্টে ওই বিছানায় পায়খানা চলে আসলো। তা ওইটা ভালো হলো, ভালোও লাগছিল। এখন আমি তখনও সেন্স আল্লাহর রহমতে কাজ করতো। রুগীরা তো ভাই আইসিইউতে নাম শুনলে তো ওদের স্টক করে, ভালো রুগী স্টক করে। আর আমি ডাক্তার খুঁজে বেড়াতাম কখন আমার আইসিইউতে নিবে। এই অভিজ্ঞতা, এগুলো আমার বিস্তারিত ভিডিওগুলোতে আসবে, কারণ আমি অলরেডি বেশ কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি এবং এই 2 বছরের ভিতরে আমি বারবার চেয়েছি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। এই কারণে আমি ভাবলাম যে আমার আরও কিছু অভিজ্ঞতার দরকার, কারণ আমার এই ভিডিও একবার যেটা পাবলিশ করবো, দেশের মানুষ দেখবে, জানবে, ভুল তথ্য বা আমার অভিজ্ঞতা মিস লিডিং যদি কাউকে করে, এই জন্য আমি আসলে ভিডিওগুলো ছাড়ি নাই। তো সাথে সাথে আমাকে আইসিইউর ব্যবস্থা হলো এবং আল্লাহর অশেষ রহমত আমি 5 বার আইসিইউতে গিয়েছি, 5 বারই আইসিইউ খালি ছিল একটা বেড। হ্যাঁ, এটা এর চেয়ে বড় রহমত আমি মনে হয় পাইনি। এটা আল্লাহ বিশেষ করুণা ছিল আমার জন্য। তো যাই হোক, এটা ওই যে সৌরভ আর র্যালি ওরা দেখছে যে একটা কষ্ট কী হয়। আর র্যালির কথা কি বলবো, র্যালি আমি যখন ওকে প্রথম ফোন দিই তখন থেকেই ও আমার সাথে এখানে ওখানে যাওয়া দৌড়দৌড়িগুলো করতো, কারণ ঢাকাতে আমি আর আমার চাচা হাসপাতালে থাকতাম। আম্মু এসে কী করবে, আমি তো ভাবছি রোগটা কোনো ব্যাপার না, দূর কী হবে, 2 দিন পর অপারেশন করা ভালো ভাই। কিন্তু রোগটা যে এত ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে এইটা যদি আগে জানতাম তাইলে তো ভাই জমি জমা বেঁচে হলে ওই যেদিন জানছি সেই দিনে অপারেশনে যাইতাম। অপারেশনে যেতে ডিলে হলো কিরম করে, যে ডাক্তার তো দেখাই দিয়ে যাচ্ছি, একজন ডাক্তার বললো যে বিদেশি একটা টিম আসবে 5 জনের আমেরিকা থেকে, তো তুমি বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হও মহাখালী, ওখানে আমরা ফ্রিতে ট্রিটমেন্টটা করিয়ে দেবো। আর অপারেশনের কস্টিং কি, প্রথমে শুনলাম 5 লাখ, তারপরে 8 লাখ, এরপরে 16 লাখ হলো। এখন একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা মানুষ 5 লাখ টাকা ইনস্ট্যান্ট বের করাও একটা টাফ, এটা আমি আপনি ভাই সবাই জানি। সেই জায়গায় যখন 8 লাখ হলো, 16 লাখ হলো, ভাই আর কি বলবো। বলে যে ভাই অপারেশন ব্যাপার না, যদি ভেন্টিলেশন লাগে মানে আইসিইউ সাপোর্ট, তো সেই ক্ষেত্রে পার ডে একটা খরচ আছে বেসরকারি। আবার যদি আমার যে রোগের যে ইঞ্জেকশন ভ্যাকসিন যেটা আইফিআইসি, এটা যদি লাগে তাহলে তো পার ডে 1-1.5 লাখ টাকা এরকম, এইভাবে একটা ব্যাপার। তো সরি, আসলে আমার কিন্তু এই রোগের ইফেক্টটা অলরেডি শরীরে কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে আসলে আমি হঠাৎ করে লাইভে আসলাম, কারণ জানি না ভবিষ্যতে কী হবে। তো ভাবলাম কিছু কথা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি একটু র্যান্ডমলি, যাতে আমারও একটু মনে একটা শান্তি কাজ করে। এবং আপনারাও আমার ব্যাপারটা সম্পর্কে জানতে পারেন। হ্যাঁ, আর এই মুহূর্তে লাইভটি যারা দেখছেন, আমি আমার প্রত্যেক বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, এখন দেখেন আর পরে দেখেন, আপনারা কাইন্ডলি এটা একটু শেয়ার করবেন, এই কারণেই যে এটা আমার শুধু মনের অভিব্যক্তি বা আপনাদেরকে জানানো আমার একটা মূল প্রায়োরিটি না। আমি চাই আমি এখন পর্যন্ত যতটুকু মেসেজ আপনাকে দিচ্ছি আপনাদেরকে, এটা যেন আরও বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়া বাংলা ভাষাভাষী যারা সবাই যেন দেখতে পারে, জানতে পারে অভিজ্ঞতাটা কী। কারণ এই রোগে আমার কাছে যেটা মনে হয়েছে সবচাইতে বড় ট্রিটমেন্ট বা সবচেয়ে বড় মনোবলটা হলো রোগীর নিজের মনোবল বা রোগীর সচেতনতা, রোগীর ফ্যামিলিদের সচেতনতা। তারা যত সচেতন হবে
এই রোগের ক্ষতি ততটা কম মানে কমিয়ে আনা সম্ভব, ঠিক আছে? তো কোথায় ছিলাম? বন্ধুদের কথা বলছিলাম, বক্ষব্যাধি হাসপাতাল। তো আচ্ছা, কাইন্ডলি আপনারা একটু কমেন্টও করতে পারেন। হ্যাঁ, আমি আপনারা তো কমেন্ট করতেছেন না, আমার কোন কোন বিষয়গুলো আপনারা এই মুহূর্তে আপনাদের কিউরিওসিটি আছে জানার বা কি জানতে চাচ্ছেন, এই বিষয়গুলো একটু কাইন্ডলি কমেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে মোটামুটি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু তথ্য দিতে পারি। সেই সাথে আমি দেখতেছি মাকসুদুল হাসান, সে আমার বন্ধু, সে লাইভে আছে, লাইভটা দেখতেছে। রিয়াদ আফরিন নাফিস ভাই, আমি আপনাকে কমপ্লিটলি চিনতে পারতেছি না, বাট আমি যদি ভুল না করে থাকি আপনি আমাকে চেনেন হয়তো আমাদের কোনো অনলাইন গ্রুপ থেকে অথবা আমার ইউটিউব থেকে। তো মুত্তাকিন বিশ্বাস আমার ছোট ভাই, কলেজ স্ট্যান্ডের। তো ভাই, তোমাকেও ধন্যবাদ লাইভে থাকার জন্য। এবং দেখছেন সৌমিক আছেন, আমি যদি ভুল না করে থাকি এটা আমার বড় ভাই হবেন, বাট আমি সরি, আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না, ক্ষমা করবেন। আর শুরুতে দেখছিলাম জান্নাতুল নাহার ছিলেন আমার ফ্রেন্ড জিনাতে থেকে, বাট তাকে এখন দেখতে পাচ্ছি না। আমি এইভাবে লাইভে এর আগে কখনো আসি না, যার কারণে আমার একটু প্রফেশনালিটি মেনটেন করতে পারছি না, বাট তারপরে দ্যাটস ওকে। আপনারা যারা পরবর্তীতে দেখুন কাইন্ডলি একটু শেয়ার করার অনুরোধ থাকবে, এই কারণেই যাতে মানুষটা আমার এই মেসেজগুলো পেয়ে থাকে। তো ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করতে যে অবস্থা খুব খারাপ হয়ে গেল। র্যালি এগুলো সবই জানে। র্যালি বলতে আমি সলেমানপুর র্যালির কথা বলছি, মানে আমার লাইসেমের ফ্রেন্ড যারা। এরপরে ওইভাবে দৌড়াদৌড়ি করতে শরীরটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, তো খারাপ হওয়ার পরে প্লাজমা ফেরেসিস করতে হবে, নিউরোসায়েন্স হাসপাতালে যাতায়াত, এই হাবিজাবি সব দৌড়াদৌড়ি। ভাই, অনেক বিস্তারিত ঘটনাগুলো আমার ভিতরের ভিডিওতে থাকবে, আমি একটু স্কিপ করি, আসলে হয় না, বললাম তো। তো এরপরে মাঝখানে ফারহানা ইভা, ওকে যখন জানাইলাম, ও আর ওর আরেকটা ফ্রেন্ড সেও আসছিল। আর ইভা হচ্ছে শুরুতে অনেক হেল্প করছে, আমাকে অনেক সময় দিয়েছে। এবং সেই সাথে আমি অপারেশনের শেষের দিকে, যখন ঢাকা মেডিকেলে তো অপারেশন হয়, তো ঢাকা মেডিকেল অপারেশনের পরে কিন্তু ইভার ভার্সিটি আবার যেহেতু কাছাকাছি, বা ও যেখানে থাকতো ওখান থেকে কাছে, হ্যাঁ, তো ইভা সপ্তাহে 2-3 দিন আমার জন্য আমার কাছে আসতো আর কি। হ্যাঁ, সময় দিত আমার তখন তো মোটামুটি একটু কথা বলতে পারি, আমাকে সময় দিত, ও বেশ কাছে ছিল। তারপরে ফ্রেন্ডরা বলতে এইভাবে আমি যদি নাম ধরে বলি ভাই, আমি কারোর নামই বাদ দিতে পারবো না বা কাউকে ছাড়তে পারবো না, বাট আমি জাস্ট এই মুহূর্তে বলছি, এটা কিছু মনে করবেন না, মানে এই মুহূর্তে যাদের কথাটা সামনে আসলো আর কি। তো ফ্রেন্ড বলতে আমার তো ফ্রেন্ড সবাই, আপনারা সবাই তো জানেন। তারপর ওইদিকে পিঙ্কি আসছিল, ও একদিন দেখতে আসছিল। আসলে এসে কী করবে, আমি কথা বলতে পারিনি এসে। আর নিউরোসায়েন্স হাসপাতালে তো আমার অনেক ফ্রেন্ড আসতো, আইসিতে যখন থাকাকালীন সবাই তো ঢুকতো না, বাইরে থেকে এসে অনেক ফ্রেন্ড চলে যেত। অপারেশনের পরে নোবেল আসছিল, নোবেল এসে আমার সাথে কথা বলে গেছিলো। তারপরে মেহরাব, সাবদারপুর বাসা, ও আমার শৈশবের বন্ধু। তো মেহরাব একদিন আসে, আমি তো পুরো অবাক, আমি ওই দিন খুব সারপ্রাইজ হয়েছিলাম। এগুলো অপারেশনের পরের ঘটনা ঢাকা মেডিকেলে। তারপর সেতু আসছিল, গাবতলা বাগ সেন্টার পাড়ার একই জায়গা। তো এরকম আরও র্যান্ডমলি আরও ফ্রেন্ডের নামে এই মুহূর্তে মাথায় আসতেছে না। যাই হোক, এগুলো হলো বন্ধুদের তাদের রেসপন্স ইনস্ট্যান্ট। হ্যাঁ, আরও হাসপাতালে আমি যখন আইসিইউতে ভর্তি থাকাকালীন যারা আসছে তাদের তা বলতে পারবো না, বড় ভাই, চাচারা, আমার প্রতিবেশীরা অনেকেই গেছেন, ব্যবসায়িক পার্টনাররা। তারপরে আরও কিছু মানুষের কথা আমি একান্তই না বললেই না, যেমন রাজেন্দ্র নারায়ণ শর্মা, মানে রাজেন সলেমানপুরের। তারপরে কলেজ স্ট্যান্ডের ফারুক ভাই, সবাই চিনবেন হয়তো। তারপরে জিয়া ভাই, ইলেকট্রনিক্স দোকান আছে যিনি কলেজ স্ট্যান্ডে, আমার জিয়া ভাই। এরকম কিছু মানুষের কথা না বললেই নয়, তারা গেছিলেন। তারপরে অরুণ, হ্যাঁ, আমার অনার্সের ফ্রেন্ড অরুণ, সাইড টাইডে অনেকে যেতে পারেননি, আসলে সবার ক্ষেত্রে তো সব সম্ভব ছিল না, এরকম আসলে। তো যাই হোক, হাসপাতালে ছিলাম, হাসপাতালের কথাই তো। এই ক্রাইসিস মুভমেন্টগুলো আসলে র্যালি আর সৌরভ এরা দেখছিল, মানে সাদমানের কথা বলছি। আর জিম 2বার আসছিল, বাট জিম এত এক্সপিরিয়েন্সের ব্যাপারে জানে না। তো ওই দিন থেকে আবার যখন আইসিইউতে আবার ভর্তি হই, তো খুবই ক্রিটিক্যাল সময়। ওই সময়টা আসলে কি, আমার যে একটা সমস্যা, আমি মানে আমার ভিতর থেকে যে সমস্যা আমি যে এক্সপ্রেস করি, এটা তো ভাই আমি বলি, ভাই শুধু চোখ নড়ে, মুখ টুকি নলপুরা, কথা তো বেরোয় না, হাত পা নড়াতে পারি না, আঙ্গুল নড়ে না। ওই দিন এতটাই মারাত্মক সমস্যা। আইসিইউতে নূপুর নামে একজন আপু ছিলেন, এখনও আছেন কখনো। তো তার সাথে আমার খুব বন্ডিংটা ভালো ছিল, কারণ তাকে আমি অনেক কিছু ইশারায় বোঝাচ্ছি। উনি মূলত আমার কাছে বেশি থাকতেন, বা এখনও উনি বেশ কেয়ারফুল। তা আমি ভাবলাম হয়তো উনি আমার শেষ ভরসা, উনি আরে বললে বুঝবে। তারপরেও অনেক কষ্ট হয়ে ওই দিন যে সমস্যাটা, ওইটা আসলে তাদেরকে বোঝানো কষ্ট হয়ে যাচ্ছিল।
যাই হোক, পালপিটেশন কমানোর জন্য সেই ইঞ্জেকশন দিয়ে একটা ব্যবস্থা হলো। হওয়ার পরে কি বলবো এখন, এরপরে আসো, তাই ওদিকে বসো, আমার ভাইয়া, ছোটো ভাইয়া হচ্ছে ভাইয়ের। তো এই হলো অবস্থা। আমি চেয়েছিলাম 15-20 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়ার, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব। তো এই হলো মোটামুটি একটা অভিজ্ঞতা, খুবই খারাপ অভিজ্ঞতা, এগুলো আর বাড়াচ্ছি না। তো এরপরে আমি এখন আমি আসলে একটু স্কিপ করে দিই, দুঃখিত। আমি এগুলো আমার অন্যান্য ভিডিওগুলোতে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি এগুলো কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি এবং কিছু এখনও পাবলিশ করি নাই, করবো। আসলে একসাথে এতগুলো কাজ সম্ভব না। ইউটিউবে আমার চ্যানেল আছে জার্নি বাই ক্লাউড, এবং ফেসবুকে আমার পেজ আছে জার্নি বাই ক্লাউড, একই নামে। আপনারা চাইলে ওখানে লাইক থাকতে পারেন, ফলো করতে পারেন, এবং ইউটিউবে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে মূলত আমি আমার লাইফস্টাইল সম্পর্কে ব্লগ দিব, আপডেটেড, এবং একই সাথে মাইস্থানীয় এই বিষয়গুলো আপনাদেরকে সচেতন করার চেষ্টা করবো আর কি। কেন এটা বলছি, যে এই রোগটি যদি কারোর হয়ে থাকে বা আগে থেকে যদি আপনারা বুঝতে পারেন, তো আমি আশা করি আমার এই মেসেজটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। কারণ ভাই, যার জীবনে একবার আসবে তার জীবন তেজপাতা শেষ। কোটচাঁদপুরে আছে, এই যে আমার বাড়ির পাশে বাবু কাকা, ওই যে, তো ওনার এক মানে আত্মীয়ের ভিতরে একটা মেয়ের আছে, তাদেরও এরকম স্থানীয়। আরও কয়েকজন হয়তো আছে, আমি জানি না। আমি ইউটিউবে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম, ওখান থেকে আমার প্রায় 5টা ফোন কল এসছে। তার ভিতরে আমার ফেসবুকেও কয়েকজন মেম্বার আছেন, ফ্রেন্ড আছেন। তো তাদের থেকে আসলে ইন্সপায়ার্ড হই যে ভিডিও ছাড়ার দরকার, বাট সম্ভব হচ্ছিল না। একটা ভিডিও কেবল ইউটিউবে ছাড়া আছে সেই শুরুতে। আচ্ছা, তো আমি আর এদিকে কথা বললাম না, আমি এখন বর্তমান পরিস্থিতির ভিতরে আসি, যাতে দ্রুতই শেষ করে দেবো, কারণ আমার ভোকাল একটু ইস্যু তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, গত শীতের শুরুতে, মানে এই শীতের শুরুতে আমার ওষুধের যে ডোজ, ওষুধটা এমন, আমি যতক্ষণ ওষুধ খেতে থাকবো ততক্ষণ বেঁচে থাকবো, ওষুধ শেষ আমিও শেষ, ব্যাপারটা এরকম। কথাটা খুবই সিম্পল লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এই অনুভূতিটা আমি একবার বলি, অক্সিজেন সিলিন্ডারেও, মানে আমি আরও অক্সিজেন সিলিন্ডার লাগবে না, নিঃশ্বাসটা টিপে ধরে রাখেন। একটা সুস্থ মানুষ বড় জোর 1 মিনিট 20 সেকেন্ড শ্বাস বন্ধ করে থাকতে পারে সাধারণত। তার মানে কি, আপনার আবার বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিতে হবে, আবার ছাড়তে হবে, আমি যদি এক কথাই বুঝাই। তো আপনি নিঃশ্বাস না নিলে যেরকম বেঁচে থাকতে পারবেন না, খাবার ছাড়া যেরকম বেঁচে থাকতে পারবেন না, পানি ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন না, আমার ক্ষেত্রেও তাই। এই ড্রাগটা ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। কেমন, এই ড্রাগটা আমার শরীরে যাওয়ার পরে রোগের কন্ডিশন বুঝে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা শরীরে কার্যরত থাকবে। তো মানে সে আমার এই রোগের বিপক্ষে কাজ করবে, এবং তার যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমার শরীর আবার ওই রোগটা ডেভেলপ করবে এবং ইমপ্রুভ করে আমার শরীরের যে কন্ডিশন সেটা আবার খারাপ করবে। কীভাবে? এটা হচ্ছে মাসেল উইকনেস। বেশি ব্রেন থেকে যে সিগন্যালগুলো আমাদের কাজ করার জন্য অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার দরকার, এই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, কথা বলছি, এই সেন্সরগুলো, মানে ব্রেন থেকে যে ইলেকট্রিক সিগন্যালগুলো আসে, তো এই সিগন্যালগুলো আমাদের এই মাসেলগুলো নিতে পারে না। হ্যাঁ, যেমন ধরেন, আমি কি বলবো, আচ্ছা এটা বাদ দিয়ে অত ব্যাখ্যা করার কিছু নাই। মাসেলগুলো এই সিগন্যালগুলো নিতে পারেন, এখানে একটা বাধা সৃষ্টি, একটা পর্দা সৃষ্টি। মানে আপনি লাইট জ্বালাচ্ছেন, লাইটটা একটা কালো পর্দা ওভারটেক করে যেতে পারছে না। এখন এটা করতে কী করতে হবে, এই কালো পর্দাটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। সেটার জন্য যাতে আলোটা পাস হয়, মানে আপনি একটা গ্লাসের উপরে দাগ দিয়েছেন, দাগটা সরিয়ে দিলে আলোটা পাস হবে। এই ওষুধটা আমার শরীরে যে এই কাজটা করে। তো এটা কি হয়, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসের যেই ফুসফুসে বা রেসপিরেটরি সিস্টেম, এটাকে অকেজো করে দিয়ে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। এ হলো ব্যাপার। তো এখন আল্লাহর ফয়সালা, আল্লাহ যদি তার কুদরতি মেহেরবানিতে আমাকে সেরকম সুস্থ করে, হয়তো ওষুধপত্র লাগবে না, ওষুধ খাইলেও কম ওষুধেই টিকে থাকতে পারবো, আমার যতদিন হায়াত থাকবে বেঁচে থাকবো আর কি। তো অপারেশনের পরে, সুস্থতার পরে, আমি তো এই যে 2 বছর লাইফস্টাইল খুবই সুন্দর। অপারেশনের কয়েক মাস পরে, বাড়িতে আসা 2-3 মাস পরে, করোনার ভিতরে একবার শরীর খুব খারাপ হয়েছিল, মরেই যাচ্ছিলাম। মানে ওই দিন ধরেই নিচে থেকে এবার আর কেউ বাঁচাতে পারবে না, শেষ। বাট আল্লাহ এখনও হায়াত রেখেছে, বেঁচে আছি। তো ইদানিং শীতের শুরুতে ওষুধ আমি 4 বার খেতাম, প্রথম দিকেও 5-6 বার খেতাম, দিন 15টা-16টা করে ওষুধ খেতাম, সর্বোচ্চ ডোজ, এর বেশি ওষুধ খাওয়া যায় না। এবং আমার ওই সময় মাসে খরচ হতো শুধু মেস্ট্রিন, মানে পাইরোডস্টিকমিন, এই ড্রাগ পাইরোডস্টিকমিন ব্রোমাইড 60 mg, এটার পেছনে আমার খরচ হতো 17,000 টাকা। এবং অন্যান্য কিছু ওষুধ ছিল, সব মিলিয়ে 20-22 হাজার টাকা লাগতো। এখন সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমে 14, 15, 10, 12 এইভাবে কমে এখন লাস্ট 4টা খেতাম, মানে দিন 4 বার, মানে 24 ঘন্টায় 4 বার খেতাম ওষুধটা। এটা আমি দেখাই, এই যে
হুম। এই ওষুধটা আবার ভাই ইয়েতে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, এটা সুইজারল্যান্ডের ওষুধ, এটা ইম্পোর্ট করে আনা লাগে, বা আমাদের দেশে যারা বিক্রি করে একটু সিন্ডিকেট হয়, মেসচিনো এটার নাম, অনেক দাম, কিন্তু এটা খেলে কাজ হয়। আরেকটা ওষুধ আছে দেশি ওষুধ পাইরোস্টিক, এ ভাই কাজ হয় না। বাংলাদেশের ওষুধ তো বোঝে নিতে ভাই, সব জায়গায় ভোগী আটার দলা। তো এই ওষুধ 4টা করে খেতাম, শরীর ভালো ছিল, বিন্দাস, আল্লাহ রহমতে এখানে এখানে দৌড়াই বেড়াইছি, মোটামুটি পড়াশোনার প্রতি একটা মনোযোগ, হ্যাঁ জীবনটা হয়তো নতুন করে আবার ফিরে পেতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো কি হলো, হঠাৎ করে শীতের শুরুতে সন্ধ্যা 6টার যে ওষুধ খেতাম, মানে রাত 12টা সকাল 6টা, দুপুর 12টা সন্ধ্যা 6টা, তো 6 ঘন্টা করে শরীরে কাজ করে। সন্ধ্যা 6টায় কি হতো, আমার শরীর মুখ টুক বেঁকে যেত। আমার এখন যে ফেসটা দেখছেন এটা আমার রিয়েল ফেস না, ফেসটা আরও মিষ্টি। আমি আমার যে এক্সপ্রেশন মাসেলগুলো সঠিকভাবে প্রকাশ হচ্ছে না, আমি হাসতেও পারছি না ঠিকঠাক মতো। আর এই যে প্রায় আধা ঘন্টা বক বক করছি, মানে বিরাট ব্যাপার। আমার এখন যে কন্ডিশন, আমার এটা করার কথা ছিল না। তো বিকালে এরম শরীর খারাপ হতো, দেখলাম ভালো কথা। কিছুদিন পরে দেখলাম রাত 12টার নাগাদ, মানে রাত 12টা ওষুধ খেয়ে আমি শুতে যাই। তো দেখলাম ওই সময় আমার শরীরটা খারাপ। আমি তো এই যে পেছনে কম্পিউটারে একটু কাজ করার চেষ্টা করি, জেগে থাকা লাগে 12টা পর্যন্ত, তাহলে ঘুমিয়ে গেলে ওষুধ মিস হলে তো সমস্যা। তো দেখলাম চেয়ারে থেকে ওঠার সময় একটু খারাপ লাগে। এরপরে কি হলো, ভালো কথা, এটাও মেনে নিচ্ছি, হয়তো শীতের কারণে আরাম হচ্ছে। এরপরে ইদানিং এই মনে হয় 15-20 দিন দুপুরবেলা 12টার সময় দেখি শরীর এরকম নিস্তেজ হয়ে আসে। এক কথায় বলতে গেলে শৌর্য বীর্য তেজ উত্তেজনা যে জিনিসটা শরীরের, ইউ ডোন্ট রিয়েলাইজ, ইউ ফিল লাইক ইউ আর ডেড ইনসাইড, এরকম, আর ইউ আর গোয়িং টু ডেড, এরকম কিছু। আর অনুভূতিটা এমন, আমি যদি আপনাদেরকে বোঝাইতে চাই, আপনার পুরো মাথার চুল, শরীরের প্রত্যেকটা পশম, আঙ্গুল, চোখ, কান, নাক, মুখ, ঠোঁট সব কিছু বেঁধে রেখেছে, অথবা পলিথিন দিয়ে প্যাক করে রেখেছে এয়ারটাইট, জাস্ট নিঃশ্বাসটা নিতে পারছেন কোনো রকম, অথবা আঠা দিয়ে আপনাকে প্রলেপ করে দেওয়া হয়েছে, ভ্যাকিউম। এই অবস্থায় আপনার কি অনুভূতি হবে? আপনি একটা পশমও নড়াইতে পারবেন না। এই অনুভূতিটা ভিতর থেকে কাজ করে। তো এটা আসলে বলেও বোঝাতে পারবেন না, আপনারা ফিল করেও বুঝতে পারবেন না, কল্পনা করে বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে আমার এই রোগ আপনার হওয়া লাগবে, বাট আমি এটা বোঝানোর জন্য বলছি। তো এতটা কষ্টের আর কি। তা ইদানিং এই মানে এটা তো গেল যে রাত 12টা, সন্ধ্যা 6টা, সকাল 12টায় সমস্যা। তো হঠাৎ করে এই গত 15 দিন মতো আগে এরকম সমস্যা দেখছি, রাতের সমস্যা এবং সন্ধ্যার সমস্যাটা বেশ বেড়ে যাচ্ছে। তো এই গত সপ্তাহে 7 দিন আগের ঘটনা, রাতের বেলা হঠাৎ করেই পালপিটেশন, মানে বুক ধরপড়টা জিনিসটা কেমন, আপনার হার্টবিট যে রেঞ্জে চলে 80, 70, 75, 55, 60, 68, 62 যেটাই চলে, আপনি যেটা ফিল করতে পারেন না, এটা হলো কনস্ট্যান্ট। হ্যাঁ, সেটা 70, 75ও চলতে পারে, বাট আপনি ফিল করছেন না। কোনো কারণে যদি এমন হয়, সকলে যেটা বলে বুক ধরপড়, বা এটা হচ্ছে হার্ট রেট বেড়ে যাওয়াকে আমরা বুঝি, বাট এটা মেডিকেলের ভাষায় আরেকটা সংজ্ঞা আছে, তারপর আমি বলি হার্ট রেট কমে যাওয়া একরকম পালপিটেশন, মানে বুক ধরপড়। যেমন আমার এই মুহূর্তে হার্ট রেট ধরেন 80-82 আছে, কথা বলছি, বাট আই ক্যান রিয়েলাইজ যে হার্ট রেট পালপিটেশন হচ্ছে। কেন হচ্ছে? এটার সাথে আমার শরীর যাচ্ছে না। এখন যদি কোনো কারণে 105-7 হয়ে যায়, তার মানে আমি ওরে বাবারে আল্লাহ মরে গেলাম, শরীর অসার হয়ে যাবে, শিথিল হয়ে যাবে এরকম। অথচ 120, 40, 50 একটা মানুষ যখন পরিশ্রম করে, দৌড়াদৌড়ি, লাভঝাপ করে, আমার এসে ওঠে, কোনো ব্যাপার না। আমার উঠছে, আমি অপারেশনের পরেও সাইকেলিং করছি, পরিশ্রমের কাজ করছি, 140-42 উঠছে, কোনো ব্যাপার না। শুয়ে আছি, হঠাৎ করেই দেখছি এরকম সমস্যা, মরে যাবো ব্যাপার। ওই দিন আমার এই পাইরোস্টিক ওষুধ আমি একটু টেস্ট পারপাসে খাচ্ছিলাম, যে এটা তো দাম বেশি, যদি এটা খেয়ে একটু কাজ কম হয়, লাস্ট খাইছিলাম। তা ভাবলাম না ওইটার সমস্যা, আমি আবার মেস্ট্রিয়ন একটা বাড়িয়ে খেলাম, না ভালো হয় না। এরপরে গ্যাসের ওষুধ খেলাম, তা দেখলাম আল্লাহর রহমতে ঘন্টা দেড়েক পরে, রাত 2টার কাছাকাছি 12টা ওষুধ খাইছি, দেখি একটু আরাম হয়েছে, ঘুমাইছি কোনো রকম। আল্লাহর কাছে তওবা তাসির করে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পূরণ করলেন আমার আশা, কোনো রকম রাতটা অতিবাহিত হলো। এই তো আমার লাইফ একটু শেষের দিকেই, যারা আছেন আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে বলবো। তো কি হলো, এইবার ওইটা ঘটনা 2 দিনের পরে, মানে গত রাতের ঘটনা, সরি
2 দিন না 1-2 দিন আরও পরে, মানে গত রাতের ঘটনা হলে মানে এই আর কি। গতকাল সারা রাত আমি ঘুমাই নাই, ঘুম আসেনি, বুক ধরপর করে মরে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, শরীর জ্বলে পুড়ে মরে যাচ্ছে। সারা রাত জাগা, আল্লাহর কাছে চাইলাম, তারপরেও আল্লাহ একরকম অবশ্যই কথা যেহেতু বলছে একটু তো আগের থেকে ভালো। তো সকালবেলা যেটা হলো, ঘুম থেকে ওঠার পরে যেই শক্তিটা দরকার আমি সেটাও না পাচ্ছি না। তো অনেক কাজ পেন্ডিং, আপনাদেরকে আমি অনেক মেসেজ তথ্যগুলো দিতে চাইছিলাম, বাট হচ্ছিল না অনেক কিছু মিলিয়ে। তো এখন দেখলাম যে না, আমি অন্তত একটা লাইভে যাই, যাতে আমার এই মেসেজগুলো বা আমি কী বলতে চাই, আমার কি বর্তমান কন্ডিশন, এই বিষয়গুলো আপনাদের একটু জানা থাকুক। এই যে রোমান ভাই যিনি দেখছেন, ইনিও আমার মতো একজন মাইস্থানীয় রোগী, এই মুহূর্তে হয়তো জয়েন হয়েছেন। তো তার বাড়ি মাদারীপুর, তারও অনেক শুভকামনা, বেশ ভালো আছে সে, আজ 2 মাস ওষুধ খায় না। তার জন্য দোয়া করি এবং আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও সুস্থ রাখেন। তো সে আবার আমার অপারেশনের মনে হয় 1-2 মাস আগে অপারেশন করছিল, পিজি হাসপাতালের ডক্টরের নামটা একটু মনে নেই, সুভাষ না কি জানো। রোমান ভাই তুমি একটু কাইন্ডলি একটু কমেন্ট করে বলে দাও তো যে ওই ডাক্তারের যেন কী নাম ছিল, সুভাষ না কি জানো, মনে করতে পারছি না, সুব্রত না সুভাষ যেন, মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো এখন এই বর্তমান হঠাৎ এই খারাপ কন্ডিশনের কারণে আজকে এখনও ঝিনাইদহতে আসলাম, আমাদের নিউরোসায়েন্সের ডক্টর জাহিদুল ইসলাম কল্লোল, কোচাপুরে ওনার বাসা। তো উনি আজকে আবার কাকতালীয়ভাবে আজকে ওনার ডিউটি আর মনে পড়লো, মানে ওনার আজকে শিডিউল, তাকে দেখিয়ে আসলাম। বাট কন্ডিশন বলতে কি, ওষুধে একটা দিছে ওই টেনশন কমানোর জন্য, কিন্তু এখনও আমি ফিল করছি আমার শরীরের ভিতর থেকে কোনো শক্তি নাই, জোর নাই। এই যেমন চোখটা নেমে আছে না, চোখটা এতটাও নেমেছিল না, আরও বেশ ভালো ছিল। আমি হয়তো আমি আল্লাহর কাছে চাই এমনটা না হোক, বাট এই চোখটা আরেকটু নেমে গেলে আমি দেখতে আমার খুবই অসুবিধা হবে। এখন তো তাও সিঙ্গেল দেখতেছি, এই আর কি। মোটামুটি কন্ডিশন অবস্থা বেশ ভালো ছিল, তারপরে হঠাৎ করেই রোগের কন্ডিশনটা খারাপ, এবং অনেক পেন্ডিং কাজ পড়ে আছে, আমার অনেক মেসেজ দেওয়ার বাকি আছে। এখন আল্লাহ যদি সুস্থ করে আবার হয়তো আমি আমার কাজে ফিরতে পারবো। আসলে এটা একটা ঘুরে দাঁড়ানোর সময়, অনার্সের পরীক্ষা 1 বছর গ্যাপ গেল, পরের বছর, এই বছরে আসলে কিছুটা দিলাম, বাকিগুলো দিয়ে নতুন একটা জীবনে ঘুরে দাঁড়ানো একটা স্বপ্ন, বাট সেটা কতটুকু সফল হবে আমি জানি না। এর ভিতরেই একটা দুরবস্থা, একটা অর্থনৈতিক সমস্যা তো আছেই। এই কারণেই বলতেছি যে এই জাতীয় রোগ, বড় বড় রোগ, এগুলো যাদের হয় বা যে ফ্যামিলির হয়, এটা আসলেই খুব খারাপ কন্ডিশনে চলে যায়। বাদ বাকি তো আল্লাহর রহমত। তারপরেও মানুষজন আমার জন্য যেটা করছে, এটা তো আমি এখনও কৃতজ্ঞতার বাইরে। কৃতজ্ঞতা এইভাবে, ঠিক আছে ভাই ধন্যবাদ জানাই, এতটুকু বলে সম্ভব না, কখনোই না। তাদের জন্য আমি দোয়া করি। মোটামুটি আমার মেসেজের কথা ছিল বর্তমান কন্ডিশন বলতে একটু খারাপ, বাট এর বিষয়ে এই যে 2 বছর আমি আল্লাহর রহমতে খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম, সবার সাথে প্রায় দেখা হয়েছে। আপনারা তো আমার অ্যাক্টিভিটিস অনেকেই দেখছেন, বাট এই রোগের কন্ডিশনটা এমন, আপনি এই ভালো আছেন শুরুতে যেটা বললাম, আর তার পরের মুহূর্তে নিঃশ্বাসটা নেওয়ার পর যে ছাড়বেন, এটা ছাড়তে পারবেন কিনা এই গ্যারান্টি দিতে পারবেন না। এই হলো আমাদের লাইফস্টাইল। আমরা চাইলেও কোনো পরিশ্রম হার্ডওয়ার্কিং করতে পারি না। বাট হ্যাঁ, আমার এত খারাপ কন্ডিশন, আরও কিন্তু অনেক ভালো কন্ডিশন আছে। এমনও মানুষ আছে যাদের ওষুধ খাওয়া যায়, যারা একবার ওষুধ খেলেও হয়, মানে আপনি সব কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, পূর্বের যে লাইফস্টাইল আপনি যতটা সুস্থ ছিলেন সবই করতে পারবেন, বাট রোগটা আপনার থাকবে, ওষুধ খেতে হবে, কন্ট্রোলে থাকবে, এই আর কি। তো এখন ভালো খারাপ সব কিছু মিলে কারোর বেশি ভালো হয়, কারোর বেশি খারাপ হয়। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ যেন মোটামুটি ওষুধের মাধ্যমে হলেও আমাকে মোটামুটি আমি যেই লাইফস্টাইলে আছি আপনাদের মতো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাকে দেয়। আপনাদের কাছে এটাই দোয়া প্রার্থী। আর একটা কথা না বললেই নয়, আমার ফেসবুক অনেক ডক্টররাও আছেন, তারাও আমার জন্য অনেক কিছু করেছেন। ডক্টররাও রোগীদের জন্য ত্যাগ স্বীকার করেন, সব ডাক্তার খারাপ না, এই আর কি। তো মোটামুটি লাইফটা এখন শেষ করে দেবো। মেইন মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল আমার লাইফস্টাইলটা বর্তমান কী আছে বা আমাদের কী বিষয়গুলো খুবই সংক্ষেপে বলা। তারপর দেখেন সম্ভব হয় না, আসলে এই জিনিসটাই আমাদের এটা সংক্ষেপে বোঝানো সম্ভব না। আর বর্তমানে আমার এই যে গলায় ভোকালে একটু সমস্যা হচ্ছে, কি ঢোক গিলতে সমস্যা, মানে আপনি খেতে পারবেন না, কথা বলতে পারবেন না, সব সমস্যা আছে, সব কিছু আবার ইফেক্ট করতেছে। এখন দেখি বর্তমানে একটু ঢাকায় যেতে হবে, এর ভিতরেই এই সপ্তাহের ভিতরেই যাবো, এই 2-4 দিনের ভিতরে প্রসেসিং করতেছি। ঢাকায় যে আমার এই রোগের একটা টেস্ট আছে, অ্যান্টিবডি আছে, এটাই করি, এটা জানতে হবে কি পয়েন্ট আছে, এটা জানার পরে বুঝতে পারবো যে আমার এই রোগটা কি ভিতরে ভিতরে বাড়তেছে কিনা। লাইভ একটা জিনিস দেখায়, আমার যে অপারেশন করছিল এটা তো কখনো ভাবছিলাম ছবি পোস্ট করবো, বাট এখানে একটু দেখায় শেষ দিকে, এই যে
এই যে অপারেশন যেখানে করছিল, এটা করছিলেন ডক্টর কামরুল আলম এবং ডক্টর কামরুল নাহার, এই দুজনের টিম। মানে হেড ছিলেন ডক্টর কামরুল আলম, কোটচাঁদপুরের ডক্টর। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। তিনি যেভাবে অপারেশনটা করছেন এটা খুবই সুন্দর, মানে বুকের মাঝখানে কাটে না, এক পাশে কাটছে তো, হ্যাঁ, ক্ষয়ক্ষতি কম হয়েছে আর কি। তো এখানে আমার লাইফের ভিতরে আমার আরও একজন ভাই আছেন, এনামুল হক মাসুদ, তিনিও একজন এমজি রোগী। সেই সাথে রোমান আহমেদ ভাই, তিনিও একজন এমজি রোগী। একই সাথে আলী ইউসুফ নামে একজন আছেন, আরও কয়েকজন আছেন যারা আমাকে ফলো করেন, বাট আমি তাদের নামটা মনে করতে পারতেছি না। তো এই হলো আমার মোটামুটি অবস্থা। আর লাইফ বাড়াচ্ছি না, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন মোটামুটি সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। এই আর কি, আর আমার জন্য কিছু বলবো আর, তো আর কথা বাড়াচ্ছি না। এই আর কি মোটামুটি কন্ডিশন, বর্তমান অবস্থা, ওষুধপত্র এভাবেই খাচ্ছি এখন থেকে। আল্লাহ আমার ভালো করলে বাকি যে ভিডিওগুলো আছে আমি এগুলো ফেসবুকে আস্তে আস্তে আপলোড করবো, ইউটিউবেও আপলোড করবো। আপনারা আমাকে সাপোর্ট দেবেন। আর যেটা বলছিলাম, কাইন্ডলি একটু ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে মেসেজগুলো মানুষের দরবারে পৌঁছায় আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। শেষের দিকে আসলেন সাজ্জাদ ভাই আসলেন, তারপর শাহনাজ আক্তার আপু আসলেন, উনি রংপুর ইউনিভার্সিটির আমার কাজিন জাকির সরকার, তার ফ্রেন্ড। তিনারাও আমার জন্য অনেক অনেক হেল্প করছেন। আজমির আপু, তারপরে তানভীর আহমেদ, রিয়াজ ভাই, কামরুজ্জামান, কামরুল ভাই, আরও কয়েকজনের নামে আমি মনে করতে পারছি না আসলে। যাই হোক, আমি পরবর্তীতে আমি আগে একটু ঢাকায় যাওয়ার কন্ডিশনটা বুঝি কী অবস্থা, তারপরে আপনাদের সামনে আমার প্রয়োজনীয় কথাবার্তা হবে ইনশাল্লাহ। লাইভ করে বেশ ভালো লাগলো, শেয়ার করে ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ যদি হায়াত দারাজে রাখে। আমার বর্তমান যে কন্ডিশন বুঝতে পারছেন, আমার কথাবার্তা এটা আমার রিয়েল না, কথাবার্তা মোটামুটি আরও ভালো ছিল। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।